স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টরের সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ। দর্শক, পৃথিবীর উন্নত দেশগুলোর বীমা খাত অত্যন্ত শক্তিশালী। অন্যভাবে বললে, যে দেশের বীমা খাত যত বেশি শক্তিশালী, সে দেশের অর্থনীতিও তত শক্তিশালী। উন্নত দেশগুলোতে ব্যাংক গ্যারান্টির চেয়ে বীমা গ্যারান্টিকে অধিক গুরুত্ব দেওয়া হয়। বৈশ্বিক প্রেক্ষাপটে ঝুঁকি হ্রাসের ক্ষেত্রেও বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়নশীল দেশ হিসাবে এবং বৃহৎ ভোক্তা বাজার বিবেচনায় বাংলাদেশে বীমা খাতের যে সম্ভাবনা রয়েছে, সে অনুযায়ী খাতটি এখন পর্যন্ত তেমন গুরুত্ব পায়নি। অথচ বীমা শিল্প এককভাবে বাংলাদেশের অর্থনীতিতে এ পর্যন্ত প্রায় 10,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। বীমা খাতে বর্তমানে প্রায় 20 লক্ষ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মরত আছে, কিন্তু বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, দক্ষ জনশক্তির অভাব সহ নিয়ন্ত্রক সংস্থার যথাযথ মনিটরিং এর অভাবে সম্ভাবনাময় এ খাতটি তেমন বিকশিত হতে পারেনি। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের বীমা খাত, সম্ভাবনা, সংকট ও করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর, আছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান ও বীমা বিশ্লেষক তোফাজ্জল হোসেন এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা নাসির চৌধুরী। যাচ্ছি মূল আলোচনায়। জনাব তোফাজ্জল হোসেন, বর্তমানে জিডিপিতে বীমা খাতের অবদান 1% নিচে। সরকার 2021 সালের মধ্যে 5% উন্নীত করবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা, এই দুটোকে সাথে নিয়ে যদি আপনি বীমা খাতের সম্ভাবনা নিয়ে বলেন, বাংলাদেশের বীমা খাতের সম্ভাবনা আসলে কতটুকু? বীমা এখানে আমাদের এখানে একটা হলো সাধারণ বীমা, একটা হলো জীবন বীমা। এই দুইটা খাত। একটা ফাংশন হচ্ছে টু অর্থনীতিকে বিভিন্ন দিক সিকিউর করা, আর একটা বিষয় হচ্ছে মানুষের লাইফকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অবস্থানে সিকিউর করা। দুইটা দিক আমাদের এখানে কাজ করে থাকে। যে বিষয়টা আপনি আসলে সত্যিকার ভাবে বলেছেন, রিয়েলি বীমার যে কোনো আর্থিক প্রতিষ্ঠান, যেমন নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাংক, এই দুটার চেয়ে কিন্তু ইন্টারন্যাশনালি বীমার গুরুত্ব অনেক বেশি। বলা হয়ে থাকে যে দেশের বীমা খাত যত বেশি শক্তিশালী, সে দেশের অর্থনীতি তত শক্তিশালী। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা, যে দৃষ্টিভঙ্গি সাধারণত রাজনৈতিক নেতৃবৃন্দ, যে কোনো পলিটিক্যাল সরকার যে চিন্তাটা করে, আসলে এই চিন্তাটা এক্সিকিউশনের ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে নলেজ বেস, যে চিন্তা বেস কর্মী লোক দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে আমরা ওয়েল ম্যানেজড অসক্ষমতা তৈরি করতে পারছি না। যার কারণে আজকে আপনাদের এই প্রশ্নগুলা এখানে গোলপাট খাচ্ছে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট গোলে কিন্তু আমরা পৌঁছতে পারছি না। এখানে বিষয়টা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে এই যে বীমার যে টাকা, যেটা বিভিন্ন জায়গায় ইউজ করে, আপনারা জানেন বর্তমানে আমাদের কথায় কথায় বলে যে বাংলাদেশ ব্যাংকে আমাদের প্রচুর রিজার্ভ রয়েছে। বাই দিস টাইম, ইভেন দো যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে ফরেন ইনভেস্টমেন্ট আনাটা আমাদের দেশের জন্য অসুবিধার কিছু নেই। ইভেন দো এডিপিতে আপনারা লক্ষ্য করেছেন, এই বছরের শেষ পর্যন্ত এডিপি মোস্টলি তার ফান্ডে ইউটিলাইজ করতে পারে, এন্ড এসে জাস্ট টু সিম্পল টু কাভার দিস অলরেডি ইউটিলাইজ করছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার যত বড় পরিকল্পনা, যত অর্থই আমার কাছে থাকুক না কেন, এটা প্রপার ইউটিলাইজেশন করার জন্য যে আমার জনশক্তি, যে চিন্তা, যে সততা, যে নৈতিকতা, যে পরিকল্পনা, যে সততা, যে নৈতিকতা, এটা আমার সম্পূর্ণ এখানে অ্যাবসেন্স, অনুপস্থিত। এই ক্ষেত্রে আমি বলবো বীমার যে টাকা, আপনি বীমার যে টাকাটা আজকে শুধুমাত্র অনলি ব্যাংকে ইনভেস্টমেন্ট করা হচ্ছে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের শর্ত হচ্ছে সেভিং। যে দেশের মূল সেভিং বেশি, সেই দেশেই কিন্তু সেভিং থেকে ইনভেস্টমেন্টটা আসে, এবং ইনভেস্টমেন্ট থেকে মানে এমপ্লয়মেন্টটা এবং তার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা বেড়ে যায়। বীমার একমাত্র টার্গেট হচ্ছে টু প্রকিউর দ্য মানি ফ্রম দ্য পিপল, পাবলিক পিপল। এতে করে ইনফ্লেশনের পরে ভালো একটা এফেক্ট পড়ে, মানে ইনফ্লেশন কম হয়, পাবলিকের থেকে টাকাটা চলে আসে, দ্রব্যমূল্য কম থাকে, এটা একটা বেনিফিট। আদার দেন এই সেভিংটা যখন বড় আকারে ক্যাপিটাল ফর্ম হয়, তখন এটাকে প্রপার ইনভেস্টমেন্ট করলে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো বাড়ে। তো আমার এখানে সেটা বিষয়টা হচ্ছে, এই সেভিংগুলো স্টিল টুডে বীমাতে আজকে ওই জাতীয় পরিকল্পিতভাবে সরকারি বা বেসরকারি কোনো পর্যায়ে, এবং আমাদের অর্থনৈতিক পরিকল্পনাতে যেটা হয়, আমাদের এডিবিতে হতে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের বীমার টাকা আজ পর্যন্ত ইউজ হয় নাই।
অনেকে আমরা বক্তব্যের মাধ্যমে বক্তব্য সুন্দর করার জন্য, কথা বলার জন্য দেই, এটা হবে, সেটা হবে, সেটা হবে। কিন্তু এটা যেহেতু পাবলিক মানি, যেহেতু এটা পলিসি মেকারদের টাকা, সেহেতু একটা এনশিওর করতে হবে এভরি ইয়ার এই টাকার থেকে রিটার্ন এনে আমাকে এদের ডিভিডেন্ড দিতে হবে, এদের প্রফিট দিতে হবে। যদি আমার এই পাবলিক পলিসির টাকাটা আটকা পড়ে, তাহলে আমি ডিভিডেন্ড দিতে পারবো না। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাটা, আজকে আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন 1% প্রবৃদ্ধি বিমা খাতে, সেখানে 5% গভর্নমেন্টের থিঙ্কিং আছে যে 21 সাল পর্যন্ত হবে। আমার ওপিনিয়ন, আমার পর্যালোচনা থেকে আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আগে আমাদের 18টা, আমি প্রবৃদ্ধির কথা ঠিক বলিনি, আমি বলেছি অবদান, কন্ট্রিবিউশন, অবদান 1%, হ্যাঁ। এবং সরকার 2021 সালের মধ্যে এটাকে 5%-এ 5% হবে না, হবে দুইটা বিষয়ের উপর নির্ভর করা, হওয়াটা হবে না এবং হবে দুইটাই আছে। অনেক কিছু এখানে হবে, অনেক কিছু হবে না, দুইটা বিষয়। ধরেন আপনি এখন এই যেটা আপনি করছেন, আপনি ধরেন এখানে 18টা আগে আমাদের লাইফ ইন্স্যুরেন্স ছিল এবং 40টার মতো জেনারেল ইন্স্যুরেন্স ছিল। বর্তমানে গভর্নমেন্ট আরো 14টা লাইফ ইন্স্যুরেন্স দিয়েছে এবং আরো 2টা জেনারেল ইন্স্যুরেন্স দিয়েছে। আপনি গত বছর হচ্ছে, এই বছর কিন্তু টোটাল আমাদের গ্রোথ 13 সাল থেকে 12 সাল থেকে 13 সালে কম, 13 সাল থেকে কিন্তু 14 সালে আরো কমে যাচ্ছে। এদিকে কিন্তু টোটাল গ্লোবাল, আমি বলছি, নট ইন্ডিভিজুয়াল। আপনি বলতে পারেন 10টা 20টা হওয়াতে কমে গেছে, তা না, গ্লোবাল কিন্তু গ্রোথটা কম। তো এখন গ্লোবাল গ্রোথটা কম কি কারণে? তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যেই পরিমাণে, যে অবস্থাতে বীমা গ্রাহকদের আস্থা বাড়ানোর কথা, সেক্ষেত্রে বীমা গ্রাহকদের আস্থার ক্ষেত্রে একটা সংকট সৃষ্টি হচ্ছে। এটা কি জন্য সৃষ্টি হচ্ছে? এইখানে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দেওয়ার ক্ষেত্রে কোয়ালিটি বিবেচনা না করে কোয়ান্টিটিকে বিবেচনা দেওয়া হচ্ছে। যেমন একটা লোক এন্টারপ্রেনিউর, সেখানে অর্গানাইজার এন্টারপ্রেনিউর যারা হবে, তার কার কতটা আছে এটার উপর নির্ভর করি, তার নলেজ বেস, জ্ঞান বেস, অর্গানাইজিং ক্যাপাসিটি, প্রতিষ্ঠানকে আপ করার জন্য যোগ্যতা, এটা কিন্তু বিবেচনা করা হচ্ছে না। Absolutely depends on the financial capability. The person have a big financial capability, he is getting license or he is handling, he is administrating all the things. এতে করতে কোয়ালিটি ম্যান পাওয়ার তৈরি হওয়ার কথা, কোয়ালিটি কর্মী তৈরি হওয়ার কথা, সেখানে শুধু সেটা হচ্ছে না। এই কারণে দেখুন এখানে লক্ষ্য করা গেছে অনেকগুলা প্রিকুয়েশন নেওয়া এখানে অনেকটা উচিত। আমাদের ডাইভার্সিফিকেশন, প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন বাড়াতে হবে এবং তার ক্ষেত্রে বীমা গ্রাহকদের যে অ্যাসুরেন্স করতে হবে, তাদের কনফিডেন্স ডেভেলপ করতে হবে। আমার যে বর্তমান যে অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টে বরঞ্চ বীমা গ্রাহকদের কনফিডেন্স কমে যাচ্ছে এবং আমাদের ইমেজ সংকট দেখা দিচ্ছে, এই সেক্টরের উপর দেখা দেওয়ার সম্ভাবনা আছে যদি আমরা ফার্দার এইভাবে কন্টিনিউ করতে দেই। এক্ষেত্রে আমার বিষয়টা, যে ঘটনা আমরা সব সময় সব টক শোতে সারাদিন, যে সুশাসন বুঝে না সে বলে সুশাসনের কথা, যে সুশাসন এস্টাবলিশ করার যোগ্যতা নেই সে সুশাসনের কথা। সুশাসন এস্টাবলিশ করার জন্য কিছু লোকের চরিত্র দরকার, ক্যারেক্টার দরকার, নলেজ দরকার, আন্তরিকতা দরকার, প্রোঅ্যাক্টিভ রোল দরকার। তো সেক্ষেত্রে আমাদের অ্যাবসেন্স, বাট উই আর টকিং অলওয়েজ এভরিডে গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স। এখানে আপনার কথাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ যে ইকোনমিক সাইজ, এই ক্ষেত্রে আপনার 2005 সালের যেই অবদানের কথা আপনি বলছেন 2021 সালের পর্যন্ত, এগুলো হওয়া সম্ভব। কিন্তু বেসিক্যালি আমি যে কথাগুলো বলছি এগুলার প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে। তাছাড়াও এখানে আজকে যে বীমা কর্মী যারা রয়েছে, এই দেশের মতো বীমা কর্মীরা সবচেয়ে অবহেলিত, পুয়ার কোয়ালিটির লোকদেরকে বীমা কর্মী হিসাবে আমরা রিক্রুটমেন্ট করছি। কেন করছেন? আমরা করতেছি মানে সেখানে এই যে হেলথি একটা কাঠামো, বীমার যে একটা হেলথি কাঠামো করার দরকার, বেতন স্কেল থেকে শুরু করি। ইভেন তো অনেক বীমা কোম্পানি এখনো সার্ভিস রুল তৈরি হয় নাই, বাট লাইফ এবং জেনারেল বলতে, বিকজ সেই ধরনের কিন্তু পোটেনশিয়াল কর্মী, নলেজ বেসড লোক, চিন্তার লোক কিন্তু সেখানে তৈরি হয় না। এখন পুরা দেশটার বছরে ধরো মারো খাও নাও, দিজ আর দি প্র্যাকটিস, যার কারণে সেখানে এই যে কোয়ালিটি লোক আসার, ইউনিভার্সিটি গ্রাজুয়েট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এই কোয়ালিটি লোক হবে গুড স্যালারি দিয়ে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উচ্চতর বিশ্ববিদ্যালয় হতে ইউনিভার্সিটি কলেজগুলোতে বীমার একটা কোর্সেস চালু করা দরকার। আমি মনে করি এটা সিলেবাসে ইনক্লুশন করা দরকার, যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড আপনার সবচেয়ে মোস্টলি এই বীমা মাধ্যমে। যে আপনার কাছে করণীয়টা নিয়ে আসবো জনাব আহসান এইচ মনসুর। বর্তমানে দেশের 2টি সরকারি সহ 46টি সাধারণ বীমা এবং 31টি জীবন বীমা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের অর্থনীতির কাঠামো বিবেচনায় কতটুকু আমাদের জন্য হেলদি এবং কিভাবে আপনি মূল্যায়ন করবেন? বিমা খাতের সমস্যা অনেক রকমের, উনি সেটার ইঙ্গিত অনেক তুলে দিয়েছেন। আমি ওই বিষয়গুলো পুনরাবৃত্তি না করে শুধু এটাই বলবো, 1 নম্বর সমস্যা হচ্ছে
এই যে নাম্বার গেমগুলো আমরা দেখছি, প্রচন্ড ভাবে সংখ্যা বৃদ্ধি, এটা কোনো প্রয়োজন ছিল না। এটা প্রয়োজন শুধু রাজনৈতিক কারণে হয়েছে। কাজে এটা একটা দিক, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। গুণগত উন্নয়ন কিন্তু রাজনৈতিক ভাবে হয় না। ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের একটা প্রসেসের থ্রুতেই হয়, এবং সেটা হতে দেওয়া হচ্ছে না। এটা একটা দিক। বিকশিত হচ্ছে না। 2 নম্বর যেটা হচ্ছে, যেটাকে আমরা ইকোনমিক্সে বলি যে ডিমান্ড সাইড, সাপ্লাই সাইড। সাপ্লাই সাইডে আমরা দেখছি এই যেটার একটা কারণ হচ্ছে যে বীমা ইন্ডাস্ট্রির মধ্যে যে ধরনের উদ্যোগ থাকা উচিত, যে ধরনের প্রোডাক্ট তাদের নিয়ে আসা উচিত, এবং পাবলিকের কনফিডেন্স বাড়িয়ে সেই প্রোডাক্টগুলোকে তাদের কাছে বিক্রি করা উচিত, সেটা দেখছি না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিমান্ড সাইড ক্রিয়েট করার জন্য সরকারের কিছু রোল থাকে। যেমন অনেক ক্ষেত্রেই, পার্টিকুলারলি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে, যেখানে মাইন্ডসেট হচ্ছে যে বীমা না করেই তো সারা জীবন চলে আসছে, দরকারটা কি, বিপদে না পড়লে তখন টের পায় না। কিন্তু এখানে কিছু রেগুলেটরি রুলস, ইন্টারভেনশনস দরকার হয়। যেমন আমার যে স্টাফ থাকে তাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স করে দেওয়াটা একটা প্রতিষ্ঠানের একটা নৈতিক আইনগত অধিকার, দায়িত্ব। এটা যদি সরকার বলে দেয় তাহলে কিন্তু আজকে অনেক লাইফ ইন্স্যুরেন্স ক্রিয়েট হয়ে যায় সব কর্মীদের জন্য। এই যে গার্মেন্ট ওয়ার্কারদের জন্য লাইফ ইন্স্যুরেন্স, এই কথাটা আসছে, এটা কেন এতদিন পরে আসছে? এটা তো সরকার আইনগতভাবে করে দিতে পারে যে তোমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে চালাতে হয় 5,000 লোক থাকলে 5,000 লোককে মিনিমাম এত লাখ টাকা ইন্স্যুরেন্স দিয়ে দাও। তাহলে পরে আজকে তাজরিনের ঘটনা নিয়েও আমাদেরকে কম্পেনসেশন ইস্যু যেতে হয় না। আমাদের রানা প্লাজা নিয়ে কম্পেনসেশন ইস্যু হয় না। কম্পেনসেশন তো বীমা কোম্পানি করবে, দে আর রিইনসিওরড। এন্ড সো ইস্যুটা কিন্তু এখানে সলভ হয়ে যেত। এই যে রাস্তায় রাস্তায় আন্দোলন এবং 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 দান হিসাবে তারা এটা পাচ্ছে, এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে পারতাম যদি এখানে রেগুলেটরি ইন্টারভেনশনটা থাকতো। কাজে ডিমান্ড ক্রিয়েট করতে হবে সরকারকে। এটা শুধু জীবন বীমার ক্ষেত্রে না, আপনার অটোমোবাইলের কথাই ধরেন, কয়জন লোক কম্প্রিহেন্সিভ নিচ্ছে? সবাই দায় সারা একটা থার্ড পার্টি লায়াবিলিটি নিয়ে নিচ্ছে। এই যে এবং তাও বাধ্য হয়েছে বলে। আজকে যদি সরকার বলতো ওটা বাধ্যবাধকতা নাই, তাহলে দেখতে সেই ইন্ডাস্ট্রিটা উঠে যেত। এটা একটা ফ্যাক্ট। এখানে অনেক রকমের বীমা হতে পারে। হেলথ ইন্স্যুরেন্স আমাদের দেশে নাই বললেই চলে। হ্যাঁ, এবং আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে অর্গানাইজ সেক্টর, ব্যাংক, ইন্স্যুরেন্স এবং সরকার এবং সব মিলিয়ে, তাদেরকে দায়িত্ব না তাদের এমপ্লয়ীদেরকে এক ধরনের মিনিমাল ইন্স্যুরেন্সের প্রভিশন করা, কিন্তু সেটা নেই। এটা আসতে হবে আগামীতে। আমি আশা করি যে এইভাবেই, কিন্তু সরকার যেটা বলছে 1 থেকে 5% এমনি হবে না। এটা হতে হলে আমাদেরকে এই ধরনের রেগুলেটরি ইন্টারভেনশন করতে হবে টু ক্রিয়েট ডিমান্ড। ডিমান্ডটাকে বাড়াতে হবে সামাজিকভাবে, নৈতিকভাবে এবং আইনের মাধ্যমে। এটা একটা দিক। আর সাপ্লাই বাড়াতে হবে একটা দিক। আর থার্ড যেটা সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, যেটা আপনি অ্যালিড করেছেন। অ্যাসেট ম্যানেজমেন্টে সাংঘাতিক দুর্বলতা আছে, এবং সেটা ইজ পার্ট অফ দ্য ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টরের উইকনেসের কারণে। কারণ আমাদের এখনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বলে কিছু হয় না। আমাদের বীমা কোম্পানিগুলো তো ইন্স্যুরেন্স ইনভেস্ট করবে ব্যাংকে না, তারা তো ইনভেস্ট করবে বন্ডে, লং টার্ম বন্ডে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, এই ধরনের কাজে তারা ইনভেস্ট করতে পারে। পেনশন ফান্ডগুলো সেখানে করবে। তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যদি ব্যাংকে যে টাকা রাখে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ফান্ড ম্যানেজমেন্টের কি দরকার আছে? তাহলে তো ইটস টোটালি ইররিলেভেন্ট। যে তাদের ট্রেজারি অপারেশন বলতে কিছু নাই। তারা কিছু প্রপার্টি কিনে রাখছে। আমি সেদিনকে দেখলাম ফার্স্ট ইন্স্যুরেন্স একটা গুলশানের বিরাট একটা সাইনবোর্ডটাকে এই জমির মালিক। তারা তো জমি কেনার জন্য না, দে আর নট মেন্ট ফর। হ্যাঁ, হেড অফিসটা কিনতে পারে, কিন্তু অন্য কোনো প্রপার্টি তো তারা কিনতে পারে না। কিন্তু কিনে রাখছে কারণ এটা গুড ইনভেস্টমেন্ট। আমাদের সোশ্যাল কনটেক্সটে, অন্যান্য কনটেক্সটে এটা রিটার্ন কি হবে না হবে অত চিন্তা করছে না। তাদের ইনভেস্টমেন্ট গাইডলাইন গুলো কি? দুঃখজনক যে এতদিন পরে হলেও যে কিছুটা ভালো হয়েছে যে আমাদের একটা রেগুলেটরি অথরিটি ক্রিয়েট করা হয়েছে, এবং অথরিটি যদিও তাকে হয়রানি করা হচ্ছে অনেকভাবে, কিন্তু অথরিটিটা ক্রিয়েট হয়েছে, এবং এটা অনেক আগে হওয়া উচিত ছিল। এটা কমার্স মিনিস্ট্রির আন্ডারে ফাইন্যান্স এইভাবে লাথি বল কিকিং করে তো একটা ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট হয় না। দিস ইজ এ সেক্টর, ইটস এ মেজর সেক্টর। এটাকে ডেভেলপ করতে হলে এটা প্রপার রেগুলেটরি অথরিটি থাকতে হবে, তাদের গাইডলাইন্স থাকতে হবে, এবং এনফোর্স করতে হবে। এই ইনভেস্টমেন্ট যে ক্লাইমেটটা তৈরি করতে হবে, তাদের অ্যাসেট গুলো কোথায় যাচ্ছে, তাদের অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন কি হচ্ছে। নাসির সাহেব হয়তো বলতে পারবেন, আপনারা বলতে পারবেন যে কতদিন পরে পরে হচ্ছে, হাউ অ্যাকিউরেট ইজ দ্য অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন, লায়াবিলিটিটা, আন্ডারলাইং লায়াবিলিটি লং টার্মে কতখানি, এবং তাদের যে অ্যাসেট এবং রিটার্ন আছে সেটা কি কম্পেনসেট করবে, এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিতে পারবে আফটার কম্পেনসেটিং ফর দ্য অ্যাকচুয়াল লায়াবিলিটি, নট দ্য ক্যাশ ফ্লো লায়াবিলিটি, যেটা আমরা বর্তমানে দেখি। এই জিনিসগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত, এবং
অনেক ধরনের ইস্যু আছে যেটা বলে শেষ করা যাবে না, যাবে না। কাজে আমি জি, শেষ করছি আপনার নিজেকে কাছে আবার আসবো আপাতত। জনাব নাসির চৌধুরী।